আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান কামাল ফ্রম সিএসসি বা কুয়েট সিএসসি। আহ আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স বা বাংলা যেটাকে আমরা বলি রাসায়নিক গতিবিদ্যা। তো রাসায়নিক গতিবিদ্যায় আমরা মূলত যেই জিনিস নিয়ে মানে যে জিনিস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আমার হাউ ফাস্ট ইজ সাম রিঅ্যাকশন প্রসিডিং। আর আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে হাউ ফার উইল দ্য রিঅ্যাকশন প্রসিড টুয়ার্ডস কমপ্লিশন। তো আমাদের আজকের এজেন্ডা হচ্ছে তোমার প্রথমে হচ্ছে কিছুক্ষণ রিঅ্যাকশন রেটস কি জিনিস সেটা নিয়ে কিছু আলোচনা করব। এরপরে হচ্ছে তোমার রিঅ্যাকশন রেটের একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখার চেষ্টা করব। এরপরে হচ্ছে রেট ল কি জিনিস সেটা নিয়ে কিছুক্ষণ আলোচনা হবে। এরপরে তোমার ধরো জিরো অর্ডার আর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আর আরেকটা রিঅ্যাকশন আছে সেটাকে আমরা বলি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। সেটা নিয়ে আসলে আলোচনা করব না আজকে। এরপর একটা একটা টপিক আছে সেটা হচ্ছে রিঅ্যাকশন হাফ লাইফ। আর এরপরে সবার লাস্টে যদি টাইম থাকে তাহলে হচ্ছে এই সাম থিওরিজ কলিশন থিওরি কলিশন থিওরি নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আর হচ্ছে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট মানে বাংলা হচ্ছে প্রভাবক। তো রাসায়নিক বিক্রিয়ায় এদের প্রভাব নিয়ে কিছুক্ষণ আলোচনা করবো। তো তো রিয়েকশন বলতে আমরা মানে ধরো যে কোনো ধরনের ঘটনাই ঘটতে পারে, যেমন ধরো তোমাকে কেউ কিছু একটা হার্ড করে কিছু একটা বললো, তুমি যদি তাকে মানে পাল্টা কিছু একটা বললো, এটা একটা রিয়েকশন। তো ওই হিসাবে তোমার আজকে মানে আজকের আলোচনা আমরা যেই জিনিস নিয়ে মানে কথা বলবো সেটা হচ্ছে কেমিক্যাল রিয়েকশন। কেমিক্যাল রিয়েকশন কি জিনিস? কেমিক্যাল রিয়েকশন হচ্ছে বেসিক্যালি তোমার সেই সব রিয়েকশন যেখানে পার্টিসিপেন্টদের কেমিক্যাল স্ট্রাকচার অর প্রপার্টিজ চেঞ্জ হয়। এমন যত রিয়েকশন আছে এদেরকে আমরা মেনলি মানে মোটা দাগে কেমিক্যাল রিয়েকশন হিসেবে বলতে পারি। তো তো কেমিক্যাল কাইনেটিক্স এর যে ফার্স্ট টপিক সেটা হচ্ছে রিঅ্যাকশন রেট। রিঅ্যাকশন রেট হচ্ছে বেসিক্যালি হাউ ফাস্ট আর উই গোয়িং। তো খুব অবভিয়াস যে মানে তোমার কোনো একটা রিঅ্যাকশন যত ফাস্ট আগাইতেছে সেই রিঅ্যাকশনটা হচ্ছে কি তোমার তো মানে তার রিঅ্যাকশন রেট তত বেশি। তো ধরো তোমার একটা রিঅ্যাকশন, ধরো তোমার চুন প্লাস পানি, এই রিঅ্যাকশনটা খুবই ফাস্ট। তোমার কেউ যদি চুনের সাথে পানি মিশাইতে দেখো তাহলে দেখবা যে তোমার ধরো চুনের সাথে পানি দেওয়ার সাথে সাথে তোমার মানে বাবলিং হওয়া শুরু করে। আর তোমার আশেপাশে যে পাত্র আছে, যেমন ধরো বিকার বা ধরো পাত্র যেখানে রাখছো সেটা হচ্ছে গিয়ে তোমার ধরো খুব গরম। তোমার ধরো আমি একবার এমন একটা কাহিনী শুনছি যে মানে তোমার এত হিট ইভলভ করে আর এত এই বাবলিং যেটা হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জন্য হয়। তো এত কার্বন ডাইঅক্সাইড ইভলভ করে যে তোমার যে পাত্রে পাত্রে রাখা মানে পাত্রে চুন দেওয়ার মানে পানিতে চুন দিয়ে হচ্ছে তোমার ওই পাত্রটা বন্ধ করে রাখছে। বন্ধ করে রাখার কিছুক্ষণ পরে এসে দেখে পাত্রটা ব্লাস্ট করছে। সো মানে অনেক প্রেসার ইভলভ হয় আর কি। সো যে পাত্রে রাখা হয় সেই পাত্রটা হচ্ছে খোলা রাখতে হয় এবং একটু দূরে রাখতে হয় আর কি মানুষের হাতের নাগাল থেকে, যাতে তোমার ধরো কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। তো ওই তুলনায় আরেকটা রিয়েকশন দেখো, মরিচা পড়া। তো মরিচা পড়ার রিয়েকশনটা যথেষ্ট স্লো। তোমার ধরো একটা জিনিস তোমার ধরো বেশ অনেকদিন যদি রেখে দাও তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখবা যে সেখানে মরিচা পড়তেছে। মরিচা খুব সহজে পড়ে না, তুমি যদি রেগুলার পরিষ্কার টরিষ্কার করে রাখো মানে আর আর্দ্রতা বা ময়েশ্চার যদি না ঢুকতে দাও তাহলে দেখবা যে সহজে মরিচা পড়ে না যে কোনো জিনিসই। তো
রিঅ্যাকশন রেট আমাদের বেশ কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করতে পারে। প্রথমত, রেট ডিপেন্ডস অন কলিশন ফ্রিকোয়েন্সি। কলিশন ফ্রিকোয়েন্সি কি জিনিস? ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার পার ইউনিট টাইম কোনো জিনিস কতবার করতেছে, এই জিনিসটা হচ্ছে আমাদের কলিশন ফ্রিকোয়েন্সি, মানে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি। আর কলিশন জিনিসটা হচ্ছে তোমার ব্রাউনিয়ান মোশনের কারণে তোমার মলিকিউল বা অ্যাটম, এরা হচ্ছে কন্টিনিউয়াসলি কোলাইড করতে থাকে একজন আরেকজনের সাথে। তুমি যে পাত্রে রাখো, ধরো তোমার কোনো একটা পাত্রে তুমি কিছু একটা গ্যাস রাখছো, তোমার গ্যাসের মুভমেন্টটা খুবই র্যান্ডম। তোমার ধরো যে গ্যাস পার্টিকেল গুলো আছে, গ্যাস পার্টিকেল গুলো তোমার ধরো খুবই র্যান্ডমলি, মানে একদম এট সাম পয়েন্ট দেখবে যে তোমার হচ্ছে কি তোমার এক এক গ্যাস পার্টিকেল এক এক দিকে মুভ করতেছে। সো এই র্যান্ডমলি মুভমেন্ট করার কারণে তাদের মাঝখানে কন্টিনিউয়াসলি কলিশন করতে থাকে। তো এই কলিশন ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, মানে তোমার একক টাইমে যত কলিশন বেশি হবে, তত দেখবা তোমার রিঅ্যাকশন রেট বাড়বে। এই জিনিসটা খুবই ইনটুইটিভ এবং অবভিয়াস। তো এরপরে রেট যে জিনিসটার উপরে ডিপেন্ড করে, ডিপেন্ডস অন কলিশন এনার্জি। তো কলিশন এনার্জি মানে হচ্ছে তোমার যেই এনার্জি নিয়ে দুইটা মলিকিউল কোলাইড করে। তো যে কোনো রিঅ্যাকশন রেটেই আসলে তোমার একটা চেঞ্জ ইন এনার্জি, চেঞ্জ ইন এনথালপি বেসিক্যালি। তো এনথালপি হচ্ছে একটু মানে একটু কঠিন টার্ম, থার্মোকেমিস্ট্রির টার্ম। ওইদিকে ওইদিকে আজকে আসলে যাওয়া পসিবল না। তো বেসিক্যালি তোমার এনথালপিকে তুমি এনার্জি হিসেবে ধরে নিতে পারো। এনার্জি যদি ধরে নাও, তাহলে মানে তোমার যে কোনো রিঅ্যাকশনেই একটা মানে এনার্জির পরিমাণ চেঞ্জ হয় আর কি। তোমার ধরো এনার্জি হয় রিলিজ হয়, না হলে হচ্ছে তোমার যে আশেপাশে যে সিস্টেম আছে সেই সিস্টেম থেকে হচ্ছে তোমার এনার্জি অ্যাবসর্ব হয়। তো যত বেশি এনার্জি নিয়ে এই মলিকিউল গুলো কোলাইড করবে, তত বেশি রিঅ্যাকশন, তত তো- মানে একক সময় দেখবে তত বেশি রিঅ্যাকশন হবে। তো এরপরে যে জিনিসটার উপরে এই যে কলিশন এনার্জি আর কলিশন ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করতেছে, সেটা হচ্ছে কলিশন এন্ড ফ্রিকোয়েন্সি বোথ ডিপেন্ড অন টেম্পারেচার। সো অবভিয়াসলি টেম্পারেচার যত বেশি হবে, তত অণু পরমাণুর এনার্জি তত বেশি হবে। যার কারণে হচ্ছে কি তোমার আমাদের তাপমাত্রা বাড়ে, এই অণু পরমাণুর এনার্জি বাড়ার কারণে। আর মানে যত বেশি এনার্জি হবে, তত হচ্ছে কি তোমার তারা তত ফাস্ট মুভমেন্ট করবে আর কি। তো মুভমেন্ট যদি ফাস্ট হয়, তাহলে হচ্ছে কি তোমার দেখবা যে কলিশন ফ্রিকোয়েন্সিও বেড়ে গেছে। তো বেসিক্যালি রেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এরপরে এই কলিশন ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি ডিপেন্ডস অন কনসেন্ট্রেশন। না, এই কনসেন্ট্রেশন মানে মনোযোগ না। কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনমাত্রা। বেসিক্যালি একক আয়তনে কি পরিমাণ সাবস্টেন্স আছে, এই জিনিসটাকে তুমি হচ্ছে ঘনমাত্রা হিসেবে দেখতে পারো। তো যত বেশি ঘন যত ঘন ঘনমাত্রা যত বেশি হবে, তত দেখবা যে তোমার ধরো সেম ভলিউমের মধ্যে তোমার এই অ্যাটম বা মলিকিউল যেটাই রাখো তুমি, সেটার পরিমাণ বাড়বে। সেটার পরিমাণ যদি বাড়ে, তাহলে র্যান্ডম মুভমেন্টের কারণে কলিশনের পরিমাণও বাড়বে। কলিশনের পরিমাণ যদি বাড়ে, সো ইন দি এন্ড রিঅ্যাকশন রেট হবে। সো রিঅ্যাকশন রেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন।
এরপরে টপিক হচ্ছে তোমার এক্সপ্রেশন অফ রিঅ্যাকশন রেটস। তো রিঅ্যাকশন রেটস কে আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করতে পারি। তো সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে, ধরো তোমার কোন একটা সাবস্টেন্স, তার কনসেন্ট্রেশন আমরা এভাবে স্কোয়ার ব্র্যাকেটের আন্ডারে লিখতে পারি। তো এই জিনিসটাকে হচ্ছে তোমার বেসিক্যালি বলে কনসেন্ট্রেশন অফ। ধরো তোমার কোনো কোন একটা রিঅ্যাকশনে তুমি দেখতেছো যে মানে এই কতটুকু পরিমাণে আছে, তো তোমার ধরো টি1 সময়ে তুমি চেক করলা, দেখলে যে তো তোমার হচ্ছে কি এ1 পরিমাণ সাবস্টেন্স আছে। আর টি2 সময়ে চেক করলা, দেখলে যে তোমার সেখানে এ2 পরিমাণ সাবস্টেন্স আছে। তো টি2 মাইনাস টি1 সময়ে তোমার ঘনমাত্রার পরিবর্তন সমান এ2 মাইনাস এ1। তাহলে একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন কত? এ2 মাইনাস এ1 ডিভাইডেড বাই টি2 মাইনাস টি1। তাই যদি হয়, এই জিনিসটা কি রিঅ্যাকশন রেট? তোমার দেখো যে মানে ঘনমাত্রা কখন পরিবর্তন হবে, তোমার এ এর যদি চেঞ্জ হয়ে অন্য কিছু হয় তাহলে তো তোমার এর ঘনমাত্রা পরিবর্তন হবে। তো এ যদি চেঞ্জ হয়ে অন্য কিছু হয়, তাহলে যদি ঘনমাত্রা পরিবর্তন হয়, এর মানে কি? মানে এ কোনো কিছুর সাথে কোনো ক্ষেত্রে কিছুর সাথে রিঅ্যাকশন করে রিঅ্যাকশন হইছে। রিঅ্যাকশন হওয়া মানে কি তোমার, মানে একক সময়ে এ যতটুকু হারে পরিবর্তন হইতেছে, ঠিক সেই হারে কি তাহলে রিঅ্যাকশনটা হইতেছে না? তাহলে রিঅ্যাকশন রেট সমান এ টু মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই টি টু টি1। তো এই জিনিসটাকে আমরা আরেকটু সুন্দর করে লিখি, যে মানে এইভাবে ডেল্টা সাইন দিয়ে, সাইনটাকে আমরা বলি ডেল্টা। তো ডেল্টা এ ডিভাইডেড বাই ডেল্টা বি। তো ডেল্টা এক্স দিয়ে আমরা যেটা বোঝাই x2 মাইনাস x1, বা এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল। তো ধরো কোন একটা রিঅ্যাকশনে তোমার 0.03 সেকেন্ডে, ধরো তোমার অক্সিজেনের কনসেন্ট্রেশন 0.3 মোলার। এই মোলার জিনিসটা সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তো মোলার জিনিসটা হচ্ছে গিয়ে বেসিক্যালি তোমার প্রতি লিটার আয়তনে কত মোল পদার্থ রয়েছে, এই জিনিসটা হচ্ছে তোমার মোলার। আর ধরো 0.06 সেকেন্ডে অক্সিজেনের কনসেন্ট্রেশন, শর্ট করে লিখলাম, সেটা হচ্ছে 0.015 মোলার। তাহলে রিঅ্যাকশন রেট সমান কত? তোমার ফাইনাল কনসেন্ট্রেশন মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টি2 মাইনাস টি1 সমান 0.015 মাইনাস 0.3 ডিভাইডেড বাই 0.06 মাইনাস 0.03 সমান -9.5। এখানে কি হবে দেখো, উপরে আছে মোলার মোলার মোলার, নিচে আছে সেকেন্ড, সমান মোলারিটি পার সেকেন্ড সমান -9.5 মোল পার লিটার পার সেকেন্ড।
এটা হচ্ছে তোমার বিক্রিয়ার হারের একক। তো এখন বিক্রিয়ার হার কি কখনো নেগেটিভ হবে? বিক্রিয়ার হার তো অলওয়েজ পজিটিভ হবে, কারণ আমরা জাস্ট বেসিক্যালি কোন কোন মানে কত স্পিডে বিক্রিয়াটা আগে দিচ্ছে সেটা আমরা চেক করতেছি। তো এই ক্ষেত্রে আমরা হয়তো তোমার ইমপ্লিসিটলি ধরে নিই যে মানে তোমার ধরো যদি কোনো কিছু কনসেন্ট্রেশন কমে, তাহলে আর বিক্রিয়ার হার মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি, আর যদি বাড়ে প্লাস ডেল্টা বি ডেল্টা টি। তো কার কনসেন্ট্রেশন বাড়ে? যে বিক্রিয়া করে না যে বিক্রিয়া তৈরি হয়? অবশ্যই অবভিয়াসলি সেটা হচ্ছে যে তৈরি হয়। আর তাহলে কার কনসেন্ট্রেশন কমে? এর কমে। সো বেসিক্যালি তোমার ধরো কোনো একটা রিঅ্যাকশন, ধরো H2 O2 H2O। তো এই ক্ষেত্রে তোমার হাইড্রোজেনের সাপেক্ষে যদি তুমি বিক্রিয়ার হার নির্দেশ করতে চাও, তাহলে সে যেটা লিখবে সেটা হচ্ছে মাইনাস হাফ। এই হাফটা কেন আসছে সেটা সেটা একটু পরে আসতেছি হাফে। আর যদি অক্সিজেনের সাপেক্ষে করতে চাও তাহলে আসে মাইনাস O2 ডেল্টা টি। আর যদি H2 এর সাপেক্ষে করো তাহলে আসে আর সমান হাফ O2 টি। এইভাবে তোমার যে তৈরি হইতেছে তার সাপেক্ষে পজিটিভ, যে বিয়োজিত হয়ে যেতেছে বা মানে যার কনসেন্ট্রেশন কমতেছে তার সাপেক্ষে নেগেটিভ। এবং আমরা বিক্রিয়ার হার প্রকাশ করি। আচ্ছা, তো এরপরে ধরো তোমার একটা রিয়েকশন দেওয়া আছে এমন যে পানির রিয়েকশনটাই ধরো 2H2 প্লাস O2 2H2। তো এই রিয়েকশনে তোমার এই H2O2 আর H2O এই রিয়েকশনের সাপেক্ষে রিয়েকশনের রেটটা কেমন হবে সেটা আমরা বের করবো। মানে রিয়েকশন রেট উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন। সো এই রিয়েকশন থেকে খুব ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে মানে তোমার প্রত্যেকটা রিয়েকশনে এক অণু অক্সিজেন এবং দুই অণু হাইড্রোজেন বিক্রিয়া করে দুই অণু পানি তৈরি করতেছে, তাই না? তো তাহলে তোমার অক্সিজেনের কনসেন্ট্রেশনের পরিবর্তনের হার কি হবে? ধরো তোমার ডেল্টা O2 বাই ডেল্টা টি। ঠিক আছে? তো আমরা ওই রিয়েকশনের রেটের এক্সপ্রেশন বের করার সময় অ্যাকচুয়ালি একটা জিনিসকে রেফারেন্স ধরে নিই। তো রেফারেন্স যেটাকে ধরে নেই আমরা ধরে নিই যে সেই জিনিসটা হতেছে কি প্রত্যেক রিয়েকশনে তার এক মোল চেঞ্জ, মানে এক অণু বিক্রিয়া করতেছে। তো এই ক্ষেত্রে আসলে আমরা অক্সিজেনকে রেফারেন্স হিসেবে ধরতে পারি। অক্সিজেনকে যখন আমরা রেফারেন্স হিসেবে ধরি তখন অক্সিজেনের সাপেক্ষে খেয়াল করো যে হাইড্রোজেনের যেই মানে হাইড্রোজেনের পরিবর্তনের হার কিন্তু তার দ্বিগুণ। কারণ ধরো তোমার এক অণু অক্সিজেন তার সাথে মানে তার কাউন্টারে অ্যাকচুয়ালি দুই অণু হাইড্রোজেন বিক্রিয়া করতেছে। তো রিঅ্যাকশনের রেট যদি অক্সিজেনের সাপেক্ষে হিসাব করি, যে মানে অক্সিজেনকে রেফারেন্স ধরে হিসাব করি, তাহলে হাইড্রোজেনের যে পরিবর্তনের হার সেটা হচ্ছে রিঅ্যাকশন রেটের দ্বিগুণ। এটা হচ্ছে হাইড্রোজেনের পরিবর্তনের হার। আর এখানে অ্যাকচুয়ালি নেগেটিভ হবে। তো রিঅ্যাকশন রেট সমান মাইনাস হাফ ডেল্টা H2 ডিভাইডেড বাই ডেল্টা টি। তো
এইচ টু এর কনসেন্ট্রেশনের সাপেক্ষে কেমন হবে? এইচ টু এর কনসেন্ট্রেশনের সাপেক্ষে হবে যে তোমার আর সমান প্লাস হাফ ডেল্টা এইচ টু ও ওভার ডেল্টা টি। ঠিক আছে না? তো বেসিক্যালি যে জেনারেল যে নিয়মটা সেটা হচ্ছে তোমার এ এ প্লাস বি বি প্লাস সি সি এরকম করে ধরো তোমার, তো ধরো তোমার আছে হচ্ছে গিয়ে এক্স ওয়াই ওয়াই জেড জেড। তো রিয়েকশন রেট সমান মাইনাস ওয়ান বাই এ ডেল্টা এ ওভার ডেল্টা টি ইকুয়ালস ওয়ান বাই বি। এভাবে যত রিয়েক্টেন্টের পোর্শনের যত বিক্রিয়ক বিক্রিয়কের পোর্শনের যত এন্টিটি আছে সেগুলোর জন্য যেটা করবা সেটা হচ্ছে আর সমান মাইনাস, প্রথমে একটা মাইনাস এনে দিতে হবে ফর রিয়েক্টেন্ট, ইন্টু মাইনাস তার এই সমতাকৃত বিক্রিয়ায় ওই এন্টিটির সাথে যে সহগটা আছে সেটা বসাবা তার উল্টা, ওয়ান বাই এ ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ডেল্টা টি, ডেল্টা এ বাই ডেল্টা টি। আর তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে? প্রোডাক্টের ক্ষেত্রে হবে প্লাস ওয়ান বাই, ধরো এটার জন্য ওয়ান বাই এক্স ডেল্টা এক্স ডেল্টা টি। আশা করি জিনিসটা বোঝা গেছে। তো এই প্রবলেমে খেয়াল করো যে তোমার এই এইচ টু রিয়াকশনেরই ইয়ে দিছে আর কি, যে মানে রিয়াকশনটা দিয়ে বলছে যে এইচ টু ও টু আর এইচ টু এর সাপেক্ষে রেট ইন টার্মস অফ চেঞ্জেস, ওইটার সাপেক্ষে তোমার হচ্ছে গিয়ে রেটকে প্রকাশ করো। এই জিনিসটা তোমরা প্রকাশ করছি যে এই জায়গায় এমন হবে। তো এটা হচ্ছে তোমার ধরো একটা ওভারঅল রিয়াকশন হিসেবে যদি দেখো তাহলে এভাবে লেখা যাবে আর সমান মাইনাস হাফ ডেল্টা এইচ টু delta t equals minus delta O2 by delta t equals half delta H2O by delta t। তো এটা দেখো যে তোমার বি এর ক্ষেত্রে খেয়াল করো যে যখন অক্সিজেন এই হারে ডিক্রিজ করতেছে তখন H2O কোন হারে ইনক্রিজ করতেছে। তো H2O, তো তোমার অক্সিজেনের ক্ষেত্রে গিভেন যে ডেল্টা O2 বাই ডেল্টা টি ইকুয়ালস মাইনাস 0.23 মোল পার লিটার পার সেকেন্ড, এইভাবে লিখতেছি আর কি। তো এটা তো দেওয়া আছে, দেখো তোমার ডিক্রিজ করতেছে বলা আছে। তাহলে এই এই ফর্মুলা থেকে দেখো কি আসে, তোমার মাইনাস ডেল্টা ও টু বাই ডেল্টা টি সমান হাফ অফ ডেল্টা এইচ টু বাই ডেল্টা টি। সেটা যদি হয় তাহলে মাইনাস মাইনাস 0.23 সমান হাফ ডেল্টা এইচ টু ডেল্টা টি। সো এইচ টু ও is increasing at 0.46 mole per liter per second। তো এখন ধরো তোমার একটা ইকুয়েশন দেওয়া আছে এমন, তো এই রিঅ্যাকশনের জন্য তোমার ইয়ে কেমন হবে, এই যে এক্সপ্রেশনটা কেমন আসবে, এই রেটের এক্সপ্রেশনটা দেখো তোমার এই রিঅ্যাকশনটা কি ব্যালেন্স করা আছে না? দেখো বাম সাইডে আছে একটা নাইট্রোজেন, ডান সাইডে আছে দুইটা নাইট্রোজেন। তো ব্যালেন্স করার জন্য কি করবা? সোজা তোমার এখানে দুই দুই দিয়ে গুণ দিবা, কিন্তু অক্সিজেনের ব্যালেন্স নাই। তো আসলে যেটা হবে সেটা হচ্ছে তোমার এখানে এখানে আসবে ফোর, আর এখানে আসবে ফোর, আর এখানে আসবে টু। আচ্ছা এখানে ফোর হবে না, জাস্ট এখানে দেখো তোমার ছয়টা অক্সিজেন আছে, এখানে আছে চারটা প্লাস দুইটা ছয়টা। সো রিয়েকশন একটা ব্যালেন্স হয়েছে। এই ক্ষেত্রে রেট ইকুয়ালস, এটার জন্য কি আসবে, নেগেটিভ ওয়ান বাই ফোর ডেল্টা এনও ওভার ডেল্টা টি, নেগেটিভ ডেল্টা ও টু ডেল্টা টি
equals half delta into 3 over delta। তো এরপরে টপিক হচ্ছে রেট ল। তো রেট ল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তোমার এই রিঅ্যাকশন রেট, এই জিনিসটা হচ্ছে তোমার এই তার তার যে মানে এখানে অ্যাকচুয়ালি সিস্টেম আর কম্পোনেন্ট বলতে কিছু কথাবার্তা আছে, টার্মিনোলজি আছে। মানে তোমার ধরো তোমার খুবই ফর্মাল ফর্মাল কিছু ব্যাখ্যা ইয়ে দেওয়া যায়, ডেফিনিশন দেওয়া যায়, ওই রাস্তায় যাইতেছি না। তো কম্পোনেন্ট বলতে তুমি জাস্ট ধরে নিতে পারো যে তোমার যেসব বিক্রিয়া মানে যেসব এন্টিটি মানে আয়ন মলিকিউল অ্যাটম, এরা হচ্ছে তোমার বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে, এবং ধরো তোমার বিক্রিয়া শেষে মানে বিক্রিয়া হওয়ার পরে যারা তৈরি হইতেছে তারা হচ্ছে গিয়ে তোমার তাদেরকে তোমার ধরো এই সিস্টেমের কম্পোনেন্ট বলতে পারো আর কি। আর এই মানে মানে ওটা ভাবে যদি চিন্তা করো তাহলে এরা মিলে হচ্ছে কি তোমার একটা সিস্টেম তৈরি করে, যেটা হচ্ছে তোমার বাইরের এনভায়রনমেন্ট থেকে আলাদা। তো এই ক্ষেত্রে তোমার এই রিঅ্যাকশন রেট সেটা হচ্ছে তোমার এই কম্পোনেন্ট কনসেন্ট্রেশন রেজড টু সাম পাওয়ার। ঠিক আছে, এদের গুণফল এদের প্রোডাক্ট। যেমন ধরো তোমার এই এ এ প্লাস বি বি সি সি প্লাস ডি ডি। তোমার এই ক্ষেত্রে তোমার এই রেট ল ডিক্টেট করে যে তোমার এই রেটটা এই এ এর কোন একটা পাওয়ার, বি এর কোন একটা পাওয়ার, ধরো তোমার সি এর কোন একটা পাওয়ার, আর ডি এর কোন একটা, আচ্ছা না, সি ডি এর কোনো কনসেন্ট্রেশনের উপরে না, জাস্ট রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশনের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। তো এভাবে তোমার কোন একটা পাওয়ারের উপরে এই মানে ডিপেন্ডেন্ট আর কি এইভাবে। তো এখান থেকে ওই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যদি সরায় দিই তাহলে আসে ফর সাম কনস্ট্যান্ট কে কেমন আসবে, আর ইকুয়ালস টু কে টাইমস এ রেজ টু সাম পাওয়ার এন বি রেজ টু সাম পাওয়ার এন। তো ওটা যদি হয় তাহলে দেখো তোমার এই জিনিসটাকে আমরা বলি রেট কনস্ট্যান্ট বা বিক্রিয়ার হার ধ্রুবক। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে মোটামুটি ধরে নেওয়া যায় বেশিরভাগ সময় অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালি নির্ণয় করতে হয়। তো খেয়াল করো যে তোমার ধরো কোন একটা বিক্রিয়ার জন্য ধরো দেওয়া আছে এমন যে তোমার কে স্কোয়ার ইন্টু বি এমন দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে খেয়াল করো যে তুমি যদি বি এর কনসেন্ট্রেশন ঠিক রাখো তাহলে এই এ এর কনসেন্ট্রেশন যদি তুমি দ্বিগুণ করো, আর কত গুণ হবে? 4 গুণ হবে। কারণ তোমার ধরো আর ওয়ান সমান ধরো তোমার কে ইন্টু এ স্কোয়ার ইন্টু বি। ঠিক আছে, এখন ধরো তোমার বিক্রিয়ার মানে এই এর কনসেন্ট্রেশন যদি দ্বিগুণ করে দাও তাহলে কি আসে? আর ওয়ান আর টু সমান হচ্ছে কে ইন্টু 2a স্কোয়ার টাইমস বি, which is equals to 4 into a into a square b, which is equals to 4 into r। তো আর হচ্ছে কি 4 গুণ। বাট তুমি যদি টেম্পারেচার চেঞ্জ না করো তাহলে রেট কনস্ট্যান্ট চেঞ্জ হবে। তো এই রেট ল থেকে আমাদের অ্যাকচুয়ালি নতুন একটা টার্মিনোলজি আসে, যে টার্মিনোলজিটাকে আমরা বলি রিঅ্যাকশন অর্ডার। তোমরা যদি খেয়াল করে থাকো যে তোমার সবার প্রথমেই একটা জিনিস বলছিলাম সেটা হচ্ছে তোমার এই ফার্স্ট অর্ডার জিরো অর্ডার রিঅ্যাকশন। এই ফার্স্ট অর্ডার জিরো অর্ডার রিঅ্যাকশন যে আছে এটা এই রেট ল থেকে ডাইরেক্টলি ডিরেক্ট করে আর কি। তো তো রিঅ্যাকশন অর্ডার তোমার বেসিক্যালি যে কোনো অর্ডারের হতে পারে।
বাট আমরা তোমার মানে বেসিক আলোচনার জন্য আমরা অ্যাকচুয়ালি মেইনলি তিন অর্ডারের রিয়েকশন নিয়ে কথা বলি। সেটা হচ্ছে এক হলো গিয়ে জিরো অর্ডার, দুই হচ্ছে ফার্স্ট অর্ডার, তিন হচ্ছে সেকেন্ড অর্ডার। আরো একটা অর্ডার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার। তো আমি আজকে অ্যাকচুয়ালি এই মেইনলি ফার্স্ট জিরো অর্ডার আর ফার্স্ট অর্ডার রিয়েকশন নিয়ে কথা বলবো। সেকেন্ড অর্ডার আর সিউডো ফার্স্ট অর্ডার নিয়ে আসলে টাচ করার মতো স্কোপ হবে না আর কি। তো অর্ডার কিভাবে ডিটারমিন করে তোমার, খেয়াল করে দেখো যে তোমার আর ইকুয়ালস টু কে ইন্টু এ টু দ্য পাওয়ার এন বি টু দ্য পাওয়ার এন, এরকম একটা এক্সপ্রেশন আসে। তো বেসিক্যালি রিয়েকশন অর্ডার সমান এই এম প্লাস এন প্লাস এই যত পাওয়ার আছে পাওয়ারের সামেশন, সামেশন অফ পাওয়ারস। এটা হচ্ছে তোমার এই রিয়েকশন অর্ডার। তো এখানে ওভারঅল রিয়েকশন অর্ডার আর রিয়েকশন অর্ডার উইথ রেসপেক্ট টু সাম রিয়েক্টেন্ট, এমন দুইটা টার্ম আসে। তো ওভারঅল রিয়েকশন অর্ডার হচ্ছে যেই সাম অফ পাওয়ার যে টার্মটা ইন্ট্রোডিউস করলাম, এই জিনিসটা হচ্ছে ওভারঅল রিয়েকশন। আর তোমার এই রিয়েকশন অর্ডার উইথ রেসপেক্ট টু সাম কম্পোনেন্ট, এই জিনিসটা খেয়াল করো যে তোমার ধরো টু এইচ টু প্লাস ও টু এইচ টু, এই জিনিসটা ধরো তোমার রিয়েকশন অর্ডার এমন দেওয়া আর ইকুয়ালস টু কে ইন্টু এইচ টু ও টু, তাহলে রিয়েকশনটা ওভারঅল টু প্লাস টু সমান ফোর্থ অর্ডার, ঠিক আছে। আর সেকেন্ড অর্ডার ইন এইচ টু, এভাবেই লিখি আমরা সেকেন্ড অর্ডার ইন এইচ টু, অথবা উইথ রেসপেক্ট টু এইচ টু লেখা যায়, একটা লিখলেই হয়েছে, ওটা ম্যাটার করে না। আর সেকেন্ড অর্ডার ইন, এভাবে লিখে আর কি। এভাবে হচ্ছে আমাদের রিয়েকশন অর্ডার ডিটারমিন করা যায়। তো এখানে দেখো তোমার তিন ধরনের রিয়েকশন দেওয়া আছে, ওদের ওভারঅল অর্ডার আর হচ্ছে গিয়ে তোমার ধরো রেসপেক্টিভ অর্ডার, মানে ইচ রিঅ্যাক্টেন্টের রেসপেক্টিভ অর্ডার নির্ণয় করতে বলছে আর কি। তোমার এর ক্ষেত্রে দেখো তোমার রেট দেওয়া এনও স্কোয়ার, তাহলে কি হবে, এনও এর সাপেক্ষে সেকেন্ড অর্ডার ইন ও টু, ফার্স্ট অর্ডার, আর ওভারঅল থার্ড অর্ডার। তো বি আশা করি পারবা। বি কেমন হবে, বি জাস্ট দেখো তোমার কে ইন্টু এটার থ্রি বাই, হ্যাঁ তো তোমার এখানে হ্যাঁ পাওয়ার ক্যান বি ফ্র্যাকশনস টু, ফ্র্যাকশন পাওয়ার দিলেও কোনো সমস্যা হবে না, মানে ফ্র্যাকশন পাওয়ারও দেওয়া যায়, ওটা ওটা সমস্যা হয় না। তো এই ক্ষেত্রে কেমন আসবে দেখো, তোমার রিয়েকশন থ্রি বাই টু অর্ডার ইন সিএইচ থ্রি সিএইচও, আর রিয়েকশন থ্রি বাই টু অর্ডার ওভার। তো এটার ক্ষেত্রে কি হবে, ফার্স্ট অর্ডার ইন বোথ এইচ টু ও টু এন্ড আই টু, সেকেন্ড অর্ডার ওভার।
তো এখন তোমার ইউজুয়ালি আমাদের এই অলিম্পিয়াড স্টাইলের কোশ্চেন গুলা এই যে এই পোর্শন থেকে আসে আর কি, যে তোমার কনসেন্ট্রেশনের কিছু এক্সপেরিমেন্টাল ডাটা বা ধরো তোমার মানে মানে ওই ধরো কাস্টম কিছু ডাটা দেওয়া থাকবে, ওই ডাটা থেকে তুমি হচ্ছে গিয়ে তোমার রেট কনস্ট্যান্ট বের করতে পারবে। তো দেওয়া দেওয়া আছে তোমার রেট কনস্ট্যান্টের এক্সপ্রেশন, তোমার তোমার এই NO2 এর mth অর্ডার আর CO এর nth অর্ডার, ঠিক আছে? তো প্রথম এক্সপেরিমেন্টের খেয়াল করো যে তোমার ইনিশিয়াল রেট তিন এক্সপেরিমেন্টের তিন রকম ইনিশিয়াল রেট পাওয়া গেছে। তো প্রথম এক্সপেরিমেন্টের তুলনায় সেকেন্ড এক্সপেরিমেন্টে NO2 এর কনসেন্ট্রেশন কত গুণ করা হয়েছে? 4 গুণ করা হয়েছে, এবং কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশন সেম হয়েছে। তো এই ক্ষেত্রে তোমার রেট চেঞ্জ হয়েছে, মানে তোমার ধরো রিঅ্যাকশন রেট চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এবং খেয়াল করে দেখা হচ্ছে তোমার ফার্স্ট এক্সপেরিমেন্ট আর থার্ড এক্সপেরিমেন্টে এই NO2 এর কনসেন্ট্রেশন ঠিক রাখছে, এবং কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশন চেঞ্জ করছে। কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশন চেঞ্জ করার পরেও দেখো এই রিঅ্যাকশন রেটের কোনো চেঞ্জ হয়নি। এর মানে অবজারভেশন, এই ক্ষেত্রে ইন দিস কেস n equals to 0, since change in concentration of carbon monoxide does not have any effect on rate। দেখো তোমার এটা যদি 0 হয়, তাহলে এই জিনিসটা ওভারঅল কত হয়ে যেতেছে? 1 হয়ে যেতেছে। 1 হইলে তোমার এই কার্বন মনোক্সাইডের এই মানে কনসেন্ট্রেশন চেঞ্জ করার কারণে ওই তোমার ওভারঅল রেটে কোনো ইফেক্ট পড়বে না। তো তাহলে জাস্ট হলো এম নির্ণয় করতে হবে। এম কেমনে নির্ণয় করবে? দেখো 1 আর 2 এর যেই রিঅ্যাকশন রেট আছে সেটা কেমন, দেখো তোমার R2/R1 সমান আসে 0.08/0.05 সমান কে টাইমস কি হবে? এই NO2 এর কনসেন্ট্রেশন, এই ইনিশিয়াল সেকেন্ড রিঅ্যাকশন সেকেন্ড এক্সপেরিমেন্টে NO2 এর কনসেন্ট্রেশন যেটা হচ্ছে 0.40 টু দ্য পাওয়ার m টাইমস তোমার আর কিছু তো নাই, কারণ n তো 0, এটা তো 1 হয়ে গেছে। k টাইমস 0.10 টু দ্য পাওয়ার m, সো 8/5 ইকুয়ালস 4 টু দ্য পাওয়ার m। তাহলে m ইকুয়ালস টু কি হবে? লগ অফ 4। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এখানে তোমার 0.05 না তো, 0.005। তো দেখো তো আসে, এটা আসে 16। 16 যদি আসে, তাহলে তোমার কত আসে? দেখো তোমার 4 টু দা পাওয়ার সামথিং ইকুয়ালস 16, তাহলে m সমান কত আসে? 2 আসে। সো এই রিঅ্যাকশনটা সেকেন্ড অর্ডার ইন NO2, জিরো অর্ডার ইন CO, সেকেন্ড অর্ডার ওভারঅল। এরপরের প্রবলেমে খেয়াল করো যে তোমার এটা পার্টিকুলার টেম্পারেচার এন্ড ভলিউম। হ্যাঁ, এটা পার্টিকুলার টেম্পারেচার এন্ড ভলিউম, টু গ্যাসেস এ রেড, মানে তোমার এর যত পার্টিকেল আছে সবগুলাকে আমরা রেড হিসেবে দেখাইতেছি, আর ব্লু, বি এর যত পার্টিকেল আছে ওদেরকে আমরা ব্লু হিসেবে দেখাইতেছি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? তোমার 4টা এক্সপেরিমেন্ট করা হয়েছে, তো 4টা এক্সপেরিমেন্টে তোমার এইভাবে, তো মানে তোমার ধরো 4টা সিচুয়েশন রিপ্রেজেন্ট করা হয়েছে আর কি, যে তোমার ধরো কনসেন্ট্রেশন কেমন হইতে পারে, মানে রিলেটিভ কনসেন্ট্রেশন কেমন হইতে পারে, ওইভাবে 4টা সিচুয়েশন মানে দেখানো হয়েছে। দেখানোর পরে তোমাকে এখন বলছে যে বের করতে, যে অর্ডার বের করতে। অর্ডার যদি বের করতে চাও, তাহলে কেমন হবে? যে তোমার আগের প্রবলেমের মতোই হবে না? দেখো তোমার ইনিশিয়াল এই প্রথম রিয়েকশন যে আছে, প্রথম রিয়েকশনে এ এর কনসেন্ট্রেশন, বি এর কনসেন্ট্রেশন এইভাবে দিলাম,
রেট। তোমার যদি ওভারঅল এভাবে একটা একটা জাস্ট মানে একটা রাফ গেজ যদি করতে হয়, তাহলে দেখো তোমার একটা পাত্রে দুই অণু এ আছে এবং দুই অণু বি আছে। তো ওই হিসাবে আমরা ধরে নিতে পারি যে 2 মোল এ ছিল এবং 2 মোল বি ছিল। ঠিক আছে, তো ওইটার জন্য রিঅ্যাকশন রেট ছিল 0.5 × 10⁻⁴। সেকেন্ড রিঅ্যাকশনে বি ছিল 2 মোল, এ ছিল 4 মোল। দেওয়া আছে এটার জন্য রিঅ্যাকশন হচ্ছে 1.0 × 10⁻⁴ রিঅ্যাকশন রেট। থার্ড রিঅ্যাকশনে দেখো তোমার বি এর কনসেন্ট্রেশন হচ্ছে 4 মোল আর এর কনসেন্ট্রেশন হচ্ছে 2। এটার জন্য রিঅ্যাকশন রেট হচ্ছে 2.0 × 10⁻⁴, মানে 4 মোল পার লিটার পার সেকেন্ড বা মোলারিটিস পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে দেখো তোমার 2 থেকে 4 যখন করা হয়েছে তখন রিঅ্যাকশন রেট দ্বিগুণ হয়েছে। তার মানে লেটস সে আর সমান কে এ টু দ্য পাওয়ার এম বি টু দ্য পাওয়ার এম। ঠিক আছে, তো 2 আর 1 এদের মাঝখানে যদি রিলেশন করাও, তাহলে দেখো R2/R1 সমান আসে 1/0.5 সমান 2, সমান আসে কে। সেকেন্ড রিঅ্যাকশনে ছিল 4 টু দ্য পাওয়ার এম টাইমস 2 টু দ্য পাওয়ার এন। এখানে ছিল 2 টু দ্য পাওয়ার এম 2 টু দ্য পাওয়ার এন। তো 2 টু দ্য পাওয়ার এন 2 টু দ্য পাওয়ার এন যদি চলে যায়, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে 4/2, হচ্ছে 2 টু দ্য পাওয়ার এন। এর মানে এম সমান কি আসে? সিমিলারলি যদি তুমি 3 আর 1 এর মাঝখানে একটা রিলেশন বের করো, তাহলে দেখো কি আসে। 3 আর 1 এর মাঝখানে যদি রিলেশনটা বের করো, R3/R1 সমান 2/0.5, এটার ভ্যালু হচ্ছে 4, সমান সেটা হচ্ছে 4/2 হোল টু দ্য পাওয়ার এন, 2 টু দ্য পাওয়ার এন। তো এন সমান, তো এর আনসার কি হবে? হোয়াট ইজ দ্য রিঅ্যাকশন অর্ডার উইথ রেসপেক্ট টু এ, উইথ রেসপেক্ট টু বি এন্ড ওভারঅল? তো এ রিঅ্যাকশন ইজ সেকেন্ড অর্ডার ইন এ, sorry, the first order, second order in B, m এর ভ্যালু, n এর ভ্যালু, আর থার্ড অর্ডার ওভারঅল, which is m plus n। তো এটার জন্য রেট ল লিখতে বলছে। রেট ল কেমন হবে তাহলে? r ইকুয়ালস টু কে এ স্কোয়ার এ বি স্কোয়ার। আর তাহলে দেখো তোমার প্রেডিক্ট দ্য ইনিশিয়াল রেট অফ এক্সপেরিমেন্ট 4। তো এটা তো খুবই সোজা। তোমার এক্সপেরিমেন্ট 4 দেখো তোমার 4 মোল করে আছে। 4 মোল করে যদি থাকে, তাহলে R4/R1 সমান দেখো কি আসে, কে ইন্টু 4 × 4 স্কোয়ার, কে ইন্টু 2 স্কোয়ার। তোমার এটার জন্য কনসেন্ট্রেশন আছে 2 2 করে, তো ওই 2 2 করে বসাইলাম। আর এক্সপেরিমেন্ট 4 এর জন্য আছে 4 4 করে, তো ওই 4 4 এখানে এনে বসাইলাম। তাহলে R4 সমান R1 টাইমস কে কে কাটাকাটি চলে যায়, যেটা থাকে সেটা হচ্ছে 64 ডিভাইড বাই 8। সো R4 সমান 8 টাইমস 0.5 টাইমস 10 টু the power minus 4, which is equals to 4.0 times 10 to the power minus 4 molarities per second। এটা হচ্ছে আনসার। আশা করি বোঝা গেছে। আচ্ছা, সো পরবর্তী টপিক হচ্ছে রেট কনস্ট্যান্ট, যেটা নিয়ে অলওয়েজ অলরেডি কথা বলা হয়ে গেছে। এরপরে আসে হচ্ছে রিঅ্যাকশন অর্ডার। সো আমরা দেখছি কিভাবে রিঅ্যাকশন অর্ডার ডিটারমিন করা হয়।
রাশ হচ্ছে জিরো অর্ডার রিয়েকশন। তো জিরো অর্ডার রিয়েকশন কি জিনিস তোমার এখন আশা করি বুঝার কথা যে বেসিক্যালি আর ইজ ইকুয়ালস টু কে। তোমার অন্য কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না, যে যত ধরনের তুমি রিঅ্যাক্টেন্টই দাও তো তোমার ওই রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশনের উপর আসলে ডিপেন্ডই করতেছে না। তো এর জন্য জাস্ট বেসিক্যালি আর ইকুয়ালস টু কে, যেখানে কে হতেছে কি রেট কনস্ট্যান্ট। তো এরপর আসে হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হচ্ছে তোমার রেট ইজ ইকুয়ালস টু কে ইনটু কোন একটা কনসেন্ট্রেশন, মানে কোন একটা রিঅ্যাক্টেন্টের তোমার জাস্ট ওই কনসেন্ট্রেশনের মানে ওয়ান পাওয়ার, মানে প্রথম ঘাত যেটাকে বলে আর কি বাংলায়, প্রথম ঘাতের উপরে ডিপেন্ড করে। তো প্রথম ঘাতের উপরে যদি ডিপেন্ড করে, তো বেসিক্যালি তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে যে রিয়েক্টেন্টের সাপেক্ষে আম ধরো যে তোমার এ প্লাস ধরো বি বি টু সি সি প্লাস ডি ডি, ধরো এমন এমন কিছু একটা রিয়েকশন। তো তার আর সমান আসে কে, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। ঠিক আছে? তো কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ যদি হয়, তাহলে এখান থেকে কি লেখা যাবে, মানে মাইনাস ডেল্টা এ ডিভাইডেড বাই ডেল্টা টি ইকুয়ালস কে কনসেন্ট্রেশন অফ এ। তো এখানে অ্যাকচুয়ালি একটা টেকনিক ইউজ করি আমরা, যেটাকে বলে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন করার পরে যেটা আসে সেটা হচ্ছে লগ, ই ভিত্তিক লগ তোমার এ, যে কোনো টাইম যে কোনো সময়ে ওই মানে এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই ইনিশিয়ালি এর কনসেন্ট্রেশন সমান আসবে কে ইন্টু টি, এটা আসে। তো এটা জাস্ট মানে আপাতত জাস্ট দেখে রাখো কিছু, মানে তোমার রিয়েকশনটা এমন, মানে রিয়েকশনের যে রিয়েকশন অর্ডারে আছে ওই অর্ডার থেকে হচ্ছে কি তোমার ধরো এই কনসেন্ট্রেশন আর এই যে মানে কনসেন্ট্রেশনের সাথে সময়ের মানে রিলেশনটা এমন আসে আর কি, যেখানে এখানে আর কি হতেছে কি রেট কস্ট। তো তো এই জিনিসটা জিরো অর্ডারের ক্ষেত্রে দেখো কেমন আসবে, যে মানে ডেল্টা এ বাই ডেল্টা টি সমান যদি কে হয়, তাহলে মাইনাস ডেল্টা এ আসে কে ডেল্টা টি। সুতরাং কে টি মাইনাস এ জিরো সমান মাইনাস কে টি, এরকম আসে আর কি। এগুলো হচ্ছে তোমার ওই মানে রেট কনস্ট্যান্টের সাথে তোমার এই কনসেন্ট্রেশনের রিলেশন ধরে নিতে পারবে একরকম, আর টাইমের রিলেশন। এগুলো এগুলো ইউজ করে হচ্ছে গিয়ে তোমার ধরো আহ তোমার ধরো কোনো একটা রিঅ্যাকশনের তুমি অর্ডার জানো, অর্ডার জানলে তুমি ধরো ইনিশিয়ালি কত কনসেন্ট্রেশন দিছো এবং কত সময় কিছুক্ষণ সময় পরে তুমি হচ্ছে গিয়ে তোমার ধরো রেট কনস্ট্যান্ট থেকে তুমি হচ্ছে গিয়ে তোমার ওই ফাইনাল কনসেন্ট্রেশন বের করতে পারো। আবার ধরো তোমার ফাইনাল কনসেন্ট্রেশন জানো, ইনিশিয়াল কনসেন্ট্রেশন জানো, কত সময় পরে এক্সপেরিমেন্ট মানে কত সময় ধরে তুমি এক্সপেরিমেন্টটা করছো সেটা জানো। তো ওইখান থেকে তুমি হচ্ছে রেট কনস্ট্যান্টটা বের করে ফেলতে পারো। তো এইভাবে হচ্ছে গিয়ে তোমার ধরো এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশনে অনেক কাজে লাগে আর কি, অনেক হেল্প করে। তো এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে তোমার তো তাহলে কেমন হবে, তো জিনিসটা আসলে খুবই ইজি। তো দেখাই দিই, যেমন তোমার মাইনাস ডেল্টা এ ডেল্টা টি সমান আসবে কে কনসেন্ট্রেশন হবে স্কোয়ার। তাহলে এখান থেকে তোমার যদি ইন্টিগ্রেশন করি আর কি, ইন্টিগ্রেশন করার পরে সেটা হচ্ছে কি ওয়ান বাই কনসেন্ট্রেশন অফ এ টি মাইনাস ওয়ান বাই কনসেন্ট্রেশন অফ এ জিরো ওয়ান কে টি, এমন একটা ইকুয়েশন আসে। তো
একটা প্রবলেম ধরো এমন যে সাইক্লোবিউটেন C4H8, এটা হচ্ছে সাইক্লোবিউটেনের সংকেত। তোমার 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার ধরো একটা বিয়োজন বিক্রিয়ার মানে একটা বিয়োজন বিক্রিয়ার কারণে তোমার ইয়ে তৈরি করে আর কি, ইথাইলিন তৈরি করতে পারে। আর ধরো C4H8 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিকম্পোজিশনের কারণে ইথাইলিন তৈরি করে, দুই দুই অণু। ঠিক আছে, সো এই বিক্রিয়ায় তোমার রেট কনস্ট্যান্ট দেওয়া আছে 87 পার সেকেন্ড। ঠিক আছে, সো 87 পার সেকেন্ড কেন আসছে এটা তোমার মানে রেট কনস্ট্যান্ট কেন পার সেকেন্ড, বা ধরো তোমার রেট কনস্ট্যান্টের ইউনিট গুলো কেমন, সেটা হচ্ছে গিয়ে তোমার এখন দেখা লাগবে আর কি এই ক্ষেত্রে। তো জিরো অর্ডার রিয়েকশন তোমার জানো যে তুমি মাইনাস ডেল্টা এ ওভার ডেল্টা টি সমান কে ইন্টু নাথিং, কে ইন্টু ওয়ান। তো জিরো অর্ডার রিয়েকশনের ক্ষেত্রে এই পোর্শনের ইউনিট কি আসবে? মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে মানে ইকুয়েশন যদি ভ্যালিড হইতে হয় তাহলে ডান সাইডের ইউনিট কি কি আসতে হবে? মোল পার লিটার পার সেকেন্ড আসতে হবে। এর মানে জিরো অর্ডার রিয়েকশন তোমার কে এর ইউনিট হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। যদি সেটা ফার্স্ট অর্ডার হয় তাহলে কেমন আসবে? ফার্স্ট অর্ডার হলে দেখো তোমার মাইনাস ডেল্টা ডেল্টা টি ইকুয়ালস আসে কে ইনটু কনসেন্ট্রেশন অফ এ। ঠিক আছে, তো লেফট সাইডের জন্য আসে মোল পার লিটার পার সেকেন্ড। কিভাবে লেখা যায় আর কি, এই জিনিসটাকে তুমি যে এইভাবে লিখতে পারো। তো মোল পার লিটার পার সেকেন্ড, আর ডান সাইডে কি আসবে? ধরো তোমার কে এর ইউনিট ধরো, আর এখানে আসবে কি মোল পার লিটার কিন্তু ধরো কে এর ইউনিট সামথিং একটা। তো ডান সাইডে একটা মোল পার লিটার আছে, তো জাস্ট এখন এই ডান সাইডের সাথে মেলানোর জন্য কি করতে হবে? জাস্ট একটা ওয়ান বাই সেকেন্ড মানে পার সেকেন্ড ইউনিট আর কি গুণ হবে আর কি। তো আশা করি জিনিসটা আসলে বোঝা যাইতেছে যে মানে এই ডান সাইডের বাম সাইডে যেহেতু ইউনিট সেম করতে হবে, তো মোল পার লিটারের সাথে একটা পার সেকেন্ড গুণ হবে। তো জিরো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কে এর ইউনিট কি আসবে? পার সেকেন্ড, বা ওই 1/সেকেন্ড যেটা লিখে হচ্ছে পার সেকেন্ড। তো এই আলোচনা থেকে কি বোঝা গেল? যে এই রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার। সো রেট কনস্ট্যান্ট সমান কি আসে? কে ইন্টু কনসেন্ট্রেশন অফ C4H8, তাই না? তো প্রথমে দেওয়া আছে যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন সমান 2 মোলার। তাহলে তোমাকে বের করতে হবে 0.01 সেকেন্ড। তো এটা কিভাবে বের করবা? তোমার দেখো তোমার দেওয়া আছে, কে দেওয়া আছে, তুমি জানো যে এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন যদি হয় তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য এই ইকুয়েশনটা কেমন ছিল? তোমার লগ ই ভিত্তিক C4H8 at some time divided by C4H8 ইনিশিয়াল সমান কে ইন্টু টি। টি জানো, কে জানো, ইনিশিয়ালটা জানো, তাহলে তো খুবই সোজা যে মানে এট 0.01 সেকেন্ড concentration of C4H8 equals আসবে, এটা হচ্ছে 2 মোলার। 2 ইন্টু তোমার লগ অফ ই ভিত্তিক এ সমান যদি বি হয়, ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে এভাবে লিখতে পারি যে এ সমান টু দ্য পাওয়ার বি।
ই হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট, যেটা তোমার ধরো অয়েলারের কনস্ট্যান্ট বলা হয়, অ্যারাউন্ড 2.61 ভ্যালু আর কি। তো এটা আসবে ই টু দা পাওয়ার, তারপর 87 টাইমস ধরো 0.01। ক্যালকুলেটর যদি বসাই তাহলে আসে 2 ইন্টু ই টু দা পাওয়ার 4.77। আচ্ছা, আমি একটা ইকুয়েশন একটু ভুল লিখছি, তোমারটা কে হবে না, এটা মাইনাস কে। তো মাইনাস কে যদি হয় তাহলে তোমার ধরো এখানে একটা মাইনাস আসবে, একটা মাইনাস, মাইনাস যদি হয় তাহলে আসে মাইনাস সমান আসে 0.0.84। এটা হচ্ছে আনসার। তোমার 0.01 সেকেন্ডে তোমার 2 মোলার থেকে 0.84 মোলার কনসেন্ট্রেশনে পরিমাণে কোন চেঞ্জ হয়ে যাবে। তো রিয়েকশনটা যে খুবই ফাস্ট এটা আসলে বোঝা যাইতেছে, দেখো তোমার মানে 0.01 সেকেন্ড বেসিক্যালি 10 মিলি সেকেন্ড। তোমার 1 সেকেন্ডেরও 100 ভাগের 1 ভাগ। তো 1 সেকেন্ডেরও 100 ভাগের 1 ভাগ টাইমের মধ্যে খেয়াল করে দেখো যে 2 মোলার থেকে 0.84 মোলারে চলে গেছে, মানে তোমার অর্ধেকের চেয়ে তো কমে গেছে। তো এই রিয়েকশনটা অ্যাকচুয়ালি অনেক ফাস্ট। তো রিয়েকশন যে অনেক ফাস্ট, এই জিনিসটা বোঝার একটা ওয়ে হতেছে তোমার কে এর ভ্যালু অনেক, কে এর ভ্যালু যত হাই হবে রিয়েকশন তত ফাস্ট হবে, এটা একটা বোঝার একটা রাস্তা। তো এরপরের প্রশ্নটা খুবই সোজা, যে মানে জাস্ট বলছে যে হোয়াট ফ্র্যাকশন অফ C4H8 ওয়াজ ডিকম্পোজড। ধরো তোমার ইনিশিয়ালি ছিল 2 মোল/লিটার, ফাইনালি কত হয়েছে 0.84 মোল/লিটার। সো বেসিক্যালি প্রতি লিটারে 2 - 0.84 সমান 1.16 মোল ডিকম্পোজড। সো ইন পার্সেন্টেজ ভ্যালুটা কত, 1.16/2 সমান 58%। 58% ডিকম্পোজ হয়ে গেছে 0.01 সেকেন্ড। আচ্ছা, তো পরবর্তী টপিক হচ্ছে রিঅ্যাকশন হাফ লাইফ। রিঅ্যাকশন হাফ লাইফ এর বাংলা ধরো তোমার বিক্রিয়া অর্ধেক। তো বিক্রিয়া অর্ধেক হচ্ছে বেসিক্যালি তোমার বিক্রিয়ায় আমাদের সাবস্টেন্স অফ ইন্টারেস্ট এর পরিমাণ অর্ধেক হতে যতক্ষণ টাইম লাগে। বেসিক্যালি তুমি ওইটাকে বিক্রিয়ার অর্ধেক বলে দিতে পারো না। তো তুমি তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে রিঅ্যাকশনের রেট রেট ল এর জন্য এটা কেমন ছিল, যে মানে তোমার ধরো কনসেন্ট্রেশন এবং টাইমের রিলেশনটা কেমন ছিল, লগ ই এ টি বাই A0 সমান মাইনাস কে টি। ঠিক আছে। তো ধরো তোমার অর্ধায়ু টি হাফ, তাহলে টি হাফ সময়ে কি হবে, এ টি
সমান হাফ a0। এই জিনিসটা যদি এখানে প্লাগ ইন করো তাহলে যেটা আসে সেটা সেটা হলো লগ এটি বাই হাফ। তাহলে কি এটি বাই a0 সমান কি আসবে? এই জিনিসটা যদি এখানে ভাগ দাও তাহলে হাফ সমান মাইনাস কে টি। তো তো লগারিদমের একটা প্রপার্টি হচ্ছে লগ মাইনাস সমান আসবে লগ টু। ঠিক আছে? তো এখন যদি দুই সাইডে যদি মাইনাস দিয়ে গুণ দাও তাহলে কি আসে? এখানে মাইনাস আসে, এখানে প্লাস চলে আসে। তাহলে কে টি 1/2 কে ইন্টু হাফ লাইফ সমান আসে লগ টু। এই জিনিসটার একটা মানে খুব সুন্দর এস্টাবলিশ ভ্যালু আছে, এই ভ্যালু হচ্ছে 0.693। তাহলে টি হাফ সমান 0.693 ডিভাইডেড বাই কে। এটা হচ্ছে ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখো যে মানে তোমার রিঅ্যাকশন কনস্ট্যান্ট মানে রেট কনস্ট্যান্ট যত বেশি তত টি হাফের ভ্যালু কম। এটা দিয়ে কি বুঝাইতেছে যে তোমার ধরো রেট কনস্ট্যান্ট যত বেশি টি হাফের ভ্যালু কম। টি হাফের ভ্যালু যদি কম হয় এর মানে কি? এর মানে হচ্ছে বিক্রিয়ায় তোমার বিক্রিয়ার অর্ধায়ু অনেক কম। বিক্রিয়ার অর্ধায়ু অনেক কম এর মানে হচ্ছে তোমার ধরো তুমি ইনিশিয়ালি 2 মোল রাখলা, তো 1 মোল হইতে অনেক কম টাইম মানে রিলেটিভলি কম টাইম লাগতেছে। রিলেটিভলি কম টাইম যদি লাগে এর মানে হচ্ছে বিক্রিয়াটা অনেক ফাস্ট ফাস্ট প্রোগ্রেস করতে পারতেছে। সো এখান থেকে হচ্ছে প্রুভড হয় যে রেট কনস্ট্যান্ট বেশি হলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন প্রোগ্রেসেস ফাস্টার। তো ধরো তোমার এখন সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য তোমার সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য যেটা আসে সেটা হচ্ছে তোমার ইকুয়েশনটা কি ছিল সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য? এটা এই ইকুয়েশনের জন্য দেখো তোমার 1/at minus 1/a0 equals kt at t half at সমান হাফ অফ a0। এর মানে at 1/at সমান 2 ইন্টু 1/a0। তো kt সমান আসে 2 ইন্টু 1/a0 মাইনাস 1/a0 সমান 1/a0। দুইটা 1/a0 ছিল, ওখান থেকে তুমি যদি একটা 1/a0 বাদ দাও তাহলে জাস্ট একটা 1/a0 থাকতেছে। তো এর মানে টি হাফ সমান 1/k ইন্টু a0। এটা খুবই ইন্টারেস্টিং একটা রেজাল্ট, কারণ তোমার এখান থেকে প্রুভ হইতেছে যে তুমি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে জাস্ট কে এর ভ্যালু এর উপর ডিপেন্ডেন্ট না, সাথে কতটুকু এ ছিল সেটাও ছিল, সেটাও ম্যাটার করতেছে। তাই না? দেখো তোমার এই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে এবং সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কিন্তু রেট ইজ প্রপোর্শনাল টু এর সাম পাওয়ার। তোমার ধরো এই ক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার,
আর এই ক্ষেত্রে ধরো তোমার এর এর জাস্ট মানে সিঙ্গেল পাওয়ার। বাট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কখনোই তুমি কতটুকু এ দিছিলা ওটার উপরে নির্ভর করতেছে না। আর সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই তুমি কতটুকু এ দিছো ওটার উপরে নির্ভর করতেছে। আচ্ছা, সো এখানে একটা প্রবলেম সলভ করি, দেখো চলো। তোমার তোমার টি ইকুয়ালস টু 0 সেকেন্ড সময়ে কোনো সাবস্টেন্স এর, ধরো এ 8 মোল পরিমাণ একটা পাত্রে রাখা হলো। 30 সেকেন্ড পর, তো 30 সেকেন্ড পর সেই পাত্রে দেখা গেল 4 মোল এ, 4 মোল বি এবং 4 মোল সি রয়েছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট কি হবে? আর 2, বিক্রিয়ার টোটাল প্রেসার যদি 5 atm হয় পাত্রের, বিক্রিয়ার মতো বিক্রিয়ার পাত্রের, আর তাহলে 30 সেকেন্ড সময় বি এর প্রেসার কত হবে? তো এখানে একটা ইনফরমেশন দেওয়া লাগতো, সেটা হচ্ছে বিক্রিয়াটা ফার্স্ট অর্ডার বলে দেওয়া আছে। ফার্স্ট অর্ডার ইন এ, ফার্স্ট অর্ডার ইন এ যদি হয় তাহলে দেখো তোমার 30 সেকেন্ডে একটা জিনিস খেয়াল করো যে 30 সেকেন্ডে 8 মোল থেকে 4 মোল হয়েছে। এর মানে হাফ লাইফ সমান 30 সেকেন্ড, which means 30 সমান 0.693 ডিভাইডেড বাই কে, মানে কে সমান 0.693 ডিভাইডেড বাই 30, ইজ ইকুয়াল টু 0.0231 কি হবে এখানে পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট। প্রথম প্রশ্ন সলভ হলো, এখন দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে অ্যাকচুয়ালি আমাদের একটা ল লাগবে, যেটা বলে ডাল্টনস ল। ডাল্টনস ল বলে যে এর প্রেসার সমান হচ্ছে এর কত মোল সংখ্যা আছে ডিভাইডেড বাই টোটাল কত মোল সংখ্যা আছে টাইমস টোটাল প্রেসার। তো দেখো এর কত মোল আছে, 4 মোল, বি এবং সি এর প্রত্যেকটা 4 মোল করে আছে। এর মানে 4/12 টাইমস 55 সমান আসে হচ্ছে 1.233 এটিএম। তো এখন এক্সট্রা প্রবলেম, সেটা হচ্ছে at 90 সেকেন্ড if total pressure is 5 atm, then find the partial pressure of A। এটা কিভাবে করবা? তোমার দেখো 30 সেকেন্ড, 60 সেকেন্ড আর 90 সেকেন্ড, ঠিক আছে। তোমার ইনিশিয়ালি ছিল 0 সেকেন্ড,
মানে হচ্ছে 8 মোল। ঠিক আছে, তো 30 সেকেন্ড পরে তোমার কত মোল হবে? 4 মোল। একটা হাফ লাইফ। তো আরো যদি 30 সেকেন্ড পাস করো তাহলে কি তার হাফ হয়ে যাবে না? 2 মোল। আর একটা হাফ লাইফ, কত মোল থাকবে তাহলে? জাস্ট 1 মোল। ঠিক আছে, তো 1 মোল যদি হয় তাহলে এখন একটা জিনিস খেয়াল করো যে 4 মোল বিয়োজিত হয়ে 4 মোল বি আর 4 মোল সি তৈরি করছে। তো এখানে তোমার 90 সেকেন্ড পরে কত মোল বিয়োজিত হয়েছে? 7 মোল বিয়োজিত হয়েছে। তাহলে বিক্রিয়া পাত্রে কি কি থাকবে? জাস্ট 7 মোল এ থেকে 7 মোল বি, 7 মোল সি তৈরি হয়। এই 7 মোল বি আর 7 মোল সি থাকবে, তাই না? আর কি থাকবে? এই 1 মোল এ থাকবে। তো বিক্রিয়া পাত্রে থাকবে 1 মোল এ, 7 মোল বি, 7 মোল সি। এই ক্ষেত্রে এর প্রেসার কি হবে? 1/1 + 7 + 7 সমান কত আসে? 0.33 atm। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, সো আমাদের আজকের ক্লাসের অ্যাকচুয়ালি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। আর যদি কোনো কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে আমার ইমেলে যোগাযোগ করতে পারো। দিস ইজ মাই ইমেল। থ্যাংক ইউ।